প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের দুর্গোৎসব। ভক্তদের উৎসবে মাতিয়ে ফিরে গেলেন দেবী দুর্গা। মিরপুরে পুলিশ হত্যায় জামায়াত শিবিরের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে জানালেন আইজিপি। এখনো আটক হয়নি হত্যাকাণ্ডের মূল হোতা। কক্সবাজার থেকে সাবেক ইউপি সদস্য সহ ৩ জনকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, উদ্ধারে পুলিশের অভিযান। সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এলাকা ভিত্তিক ভর্তির সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া, বাস্তবায়নের জটিলতার আশঙ্কা, কার্যক্রম শুরুর অঙ্গীকার শিক্ষা বিভাগের। এবং শনিবার পবিত্র আশুরা, কারবালার শোকাবহ ঘটনা স্মরণে পালিত হবে তাৎপর্যপূর্ণ দিনটি। রাজধানীর হুসেনি দালানে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলের আয়োজন। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি রামিম হাসান। নানা আনুষ্ঠানিকতা শেষে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন দুর্গাপূজা। রাজধানীতে প্রতিমা বিসর্জনের মিছিলে নেচে গেয়ে অংশ নেন নানা বয়সের ভক্তরা। এ সময় দেবী দুর্গাকে শঙ্খ, উলুধ্বনি আর ঢোলের তালে তালে বিদায় জানান তারা। তানিন মেহেদির রিপোর্ট। বিসর্জনের আগে শুক্রবার দুপুর থেকে রাজধানীর বিভিন্ন এলাকার পূজা মণ্ডপ থেকে দেবী দুর্গার প্রতিমা নিয়ে আসা হয় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সামনে। ঢাকেশ্বরী মন্দিরের মোড় থেকে অন্তত 50টি ট্রাকে করে এই প্রতিমাগুলো বিসর্জনের জন্য বিজয়া শোভাযাত্রা সহ নিয়ে যাওয়া হয় বুড়িগঙ্গার উদ্দেশ্যে। প্রতিটি ট্রাকে দুর্গা দেবীকে ঘিরে চলতে থাকে ভক্তদের আনন্দ যাত্রা, যে যাত্রায় সামিল হয়েছে নানা বয়সের নারী পুরুষ। ঢাকের তালে তালে এগিয়ে যায় দুর্গাকে বহনকারী ট্রাকের বহর। আমাদের খারাপ লাগছে, আমাদের মা চলে যাচ্ছে, মা যাতে আমাদেরকে আশীর্বাদ করে এই আর প্রার্থনা করেছি মার কাছে। নিরাপত্তা অনেক, এখানে যাই সেখানে ভালোই দেখছি সব জায়গায় সবকিছু। এখন দেবী মা চলে যাচ্ছে, খুব খারাপ লাগতেছে, সেই সাথে আনন্দও লাগতেছে যে সামনের বছর আবার মা দুর্গা আমাদের মাঝে আসবে। পরে প্রতিমাগুলো নিয়ে যাওয়া হয় বুড়িগঙ্গার পাড়ে ওয়াইজ ঘাটে। এ সময় দেবী দুর্গাকে শঙ্খ, উলুধ্বনি আর ঢোলের তালে তালে নেচে গিয়ে বিদায় জানান ভক্তরা। অশুভ শক্তিকে বিসর্জন দেওয়ার মধ্যে দিয়ে আমরা মাকে শেষ বিদায় জানিয়ে দিয়েছি। মাকে এই বুড়িগঙ্গায় ভাসান দিয়ে এই মতো খুশি আমরা আর কোথাও পাইনি। বিসর্জনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায় এ সময়। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। এদিকে উৎসব মুখর পরিবেশে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। নানা আচার অনুষ্ঠান শেষে শুক্রবার দুপুর থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন। দেবীকে শেষ দর্শন করতে সৈকতে ঢল নামে হাজারো মানুষের। অপ্রীতিকর ঘটনা এড়াতে পতেঙ্গা সৈকতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিস্তারিত কমলদের রিপোর্টে। দক্ষতার সাথে বিশ্বামাল দেওয়ার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ রাখতে পুলিশ, র্যাব এবং বিজিবির পক্ষ থেকে নেওয়া হয়েছিল অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। নিয়োজিত ছিল কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস, মহিলা পুলিশ, র্যাব, ব্যাটালিয়ন সহ বিভিন্ন সহ আমাদের প্রায় 400 লোক আমাদের নিরাপত্তার জন্য নিয়োজিত আছে। ডুবুরি সহ একটা রেস্কিউ দল সম্পূর্ণ একটা ইউনিট আমরা একটা স্টল নিছি এখানে, এবং ভোর থেকেই আমরা সার্বক্ষণিক এখানে আছি। এক্ষেত্রে অনেকে পরিবার পরিজন নিয়ে এসেছেন এই নিরঞ্জন প্রক্রিয়া দেখার জন্য। এর আগে মণ্ডপে মা দুর্গাকে তেল, সিঁদুর এবং মিষ্টিমুখ করিয়ে বিদায় জানানো হয়। পরিবারের সবাইকে নিয়ে আসছি, খুব আনন্দ লাগতেছে। আমরা খুব আনন্দ করছি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। মার কাছে এটাই প্রার্থনা যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। এবার চট্টগ্রামের নগরীতে 298টি এবং জেলায় 1700 পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে কমল দে, সময় সংবাদ। শারদীয় দুর্গাপূজার ছুটিতে সমুদ্রের উষ্ণতার খোঁজে কক্সবাজারে ভিড় করেছেন হাজার হাজার পর্যটক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকদের পদচারণায় এখন মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। এদিকে পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক মাঠে রয়েছেন টুরিস্ট পুলিশ। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
ছুটি মানে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটে আসা। এবারও দুর্গাপূজার টানা 3 দিনের ছুটিতে পর্যটকরা ছুটে এসেছেন কক্সবাজারে। সকাল থেকে সৈকতে 8টি পয়েন্টে ভিড় করছেন হাজার হাজার পর্যটক। সব বয়সের মানুষের পদচারণায় সৈকত পরিণত হয়েছে মিলন মেলায়। সমুদ্র সৈকতে স্নান, ঘুরে বেড়ানো, ছবি তোলা ও হৈহুল্লোড়ে কাটছে পর্যটকদের প্রতিটি মুহূর্ত। সরকারি ছুটিতে একটা রিল্যাক্স করার জন্য সমুদ্র পাড়ে এসে আমরা খুব এনজয় করতেছি। ঢাকা শহরে যান্ত্রিক জীবন থেকে একটু স্বস্তির জন্য এখানে আসা। কক্সবাজার ইজ দ্য বেস্ট প্লেস, মানে হলিডে এনজয় করার জন্য তো আমরা চলে আসি। ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটক আসায় খুশি এখানকার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এখানে এখন অনেক জমজমাট বেচা কিনা, আমাদের দোকানের মধ্যে এখন সবচেয়ে বেচা কিনা বেশি। এখন প্রচুর পরিমাণ পর্যটক আসতেছে, ইনশাআল্লাহ আমাদের ব্যবসা ভালো হবে। এদিকে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন টুরিস্ট পুলিশের এ কর্মকর্তা। এখানে 2টি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সার্বক্ষণিক পুলিশ কলাতলি, সুগন্ধা এবং লাবণী পয়েন্টে কাজ করছে। সাথে সাথে হিমছড়ি এবং ইনানি বিচ পয়েন্টেও পুলিশ কাজ করছে। হোটেল মালিক সমিতির দেয়া তথ্য মতে কক্সবাজারে 4 শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস, কটেজ ও রিসোর্ট রয়েছে, যেখানে প্রতিদিন লক্ষাধিক পর্যটক থাকার ব্যবস্থা রয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। এদিকে শারদীয় দুর্গাপূজার ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকদের ভিড় এখন ম্যানগ্রোভ সুন্দরবনে। বনের পূর্ব ও পশ্চিম বিভাগে রয়েছে কটকা, কচিখালী, দুবলারচর, হিরন পয়েন্ট, করমজল ও হারবাড়িয়া সহ 20 থেকে 25টি পর্যটন স্পট। প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করতে পর্যটকরা সুন্দরবনের নদী ও খালে ভ্রমণ করছেন। আর পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক মাঠে রয়েছে টুরিস্ট পুলিশ। দৃশ্য না মানে ভোলার মতো না, এটা দেখলেই একবার মন জুড়িয়ে যায়। অনেক এক্সাইটিংও লাগলো, কারণ এটা আমার ফার্স্ট টাইম, এন্ড আমি ফার্স্ট টাইমে এসে সৌভাগ্য একটা বাঘের পায়ের ছাপ দেখার। যতবার এখানে আসি ততবার ভালো লাগে। সুন্দরবনের প্রতিটা দৃশ্য এটা চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। ইকোলজিটা কিরকম, কিসের উপর ডিপেন্ডেন্ট, সেটা কিভাবে ডিপ্লিটেড হচ্ছে, এখন ডিটেইলগুলো আরেকটু জানি তো এটা যে কতখানি এন্ডেঞ্জার্ড সেই জিনিসটা আরেকটু ভিভিড ভাবে বুঝতে পারছি। দায়িত্বরত অবস্থায় ছুরিকাঘাতে পুলিশের এসআই নিহত হওয়ার ঘটনার সঙ্গে স্বাধীনতা বিরোধী সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে নিহত পুলিশ কর্মকর্তা জানাজায় অংশ নেওয়ার পর সাংবাদিকদেরকে একথা জানান আইজিপি। এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত বিভিন্ন স্থান থেকে 3 জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে বিস্ফোরক দ্রব্য। তবে ঘটনার মূল হোতাকে এখনো আটক করা যায়নি। ময়নাতদন্ত শেষে শুক্রবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনের কেন্দ্রীয় মসজিদে নিহত পুলিশ এএসআই ইব্রাহিমের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন সহকর্মীরা। জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। কামরাঙ্গীরচর থেকে ব্যাপক বিস্ফোরক উদ্ধার করেছি, গাজীপুর থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন করেছি, পূর্ণাঙ্গ বোমা উদ্ধার করেছি কামরাঙ্গী তার আস্তানা থেকে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে আমরা বুঝতে পারবো এর পিছনে মাস্টারমাইন্ড কারা, কারণ ঘটনাস্থল থেকে আমরা সাথে সাথে একজনকে হাতে নাতে ধরেছি। এদিকে ঘটনার সঙ্গে স্বাধীনতা বিরোধী শক্তির যোগসূত্র রয়েছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে পুলিশ, জানান আইজিপি। অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ঘটেছে। এই এএসআই অত্যন্ত সাহসের সাথে তাকে তার দায়িত্ব সে সুচারুভাবে পালন করেছিল। আমরা যে বিভিন্নভাবে পুলিশ মোতায়েন করেছি বিভিন্ন জায়গায় এবং তাদের যে নির্দেশনা দিয়েছি যে সন্দিগ্ধ লোক হলে তাকে দেহ তল্লাশি করতে হবে, কোনো অফেন্সিভ সাবস্টেন্স আছে কিনা, তারই সে আমাদের নির্দেশ অনুযায়ী সে কিন্তু তাকে চ্যালেঞ্জ করে তার লাগেজ, তার ব্যাগ ছিল, সে তল্লাশি করতেছিল। তো এটা যা মনে হচ্ছে তারা একটি সংঘবদ্ধ একটি সন্ত্রাসী গ্রুপ, যারা এই দেশের স্বাধীনতাকে সাপোর্ট করে না, যারা এই দেশকে স্থিতিশীলতা পছন্দ করে না, এই দেশে উন্নয়ন পছন্দ করে না, এই ধরনের একটি সংগঠনের তারা সদস্য প্রাথমিকভাবে বোঝা গেছে। বৃহস্পতিবার রাতে দায়িত্ব পালন করার সময় দারুস সালাম থানার এএসআই ইব্রাহিম মোল্লাকে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। শুক্রবার রাত 10টায় বাগেরহাটের কোচো উপজেলার পালপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় পুলিশের সহকারী উপপরিদর্শক ইব্রাহিম মোল্লার লাশ। এর আগে পালপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে গ্রামের শত শত মানুষ অংশ নেন। রাত 9:30টার দিকে পুলিশের একটি ভ্যানে করে ইব্রাহিম মোল্লার লাশ গ্রামের বাড়িতে নেওয়া হলে স্বজনদের আহাজারিতে এলাকায়
শোকের ছায়া নেমে আসে। আমি বিচার চাই, আমার স্বামী যেন বুঝে বিচার হয়। আমার দুটো বাচ্চা নিয়ে আমি কি করে বাঁচবো? সবার সাথে গ্রামে মিলমিল রয়েছে, চাকরির ব্যবস্থার অল্প। এখন সে একটা বাচ্চা থেকে মারা গেছে, তার মা আছে, বাপ আছে, দুটো বাচ্চা থেকে মারা গেছে। যাতে ভবিষ্যতে মানুষ হইতে পারে, এটা এই ব্যাপারে যেন সরকার পুরোপুরি দায়িত্বটা নেয়। কক্সবাজার থেকে এক সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য সহ 3 জনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। শুক্রবার সকালে সদর উপজেলার ঈদগড় ঢালা এলাকা থেকে তাদেরকে অপহরণ করা হয়। পুলিশ জানায়, ভোরে বান্দরবানের 22 সারির সাবেক ইউপি সদস্য আবু তৈয়ব চট্টগ্রাম থেকে চিকিৎসা শেষে তার ছেলে ও এক আত্মীয়কে নিয়ে নাইক্ষ্যংছড়ি ফিরছিলেন। পথে ঈদগড় ঢালা এলাকায় তাদের মাইক্রোবাসের গতিরোধ করে সন্ত্রাসীরা। এ সময় আবু তৈয়ব ও তার ছেলে আবু বকর এবং আত্মীয় শাহ আলমকে অপহরণ করে নিয়ে যায় তারা। বিষয়টি জানার পর থেকে তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। এরই মধ্যে অপহরণকারীরা 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু সাফায়াত। রাজধানী সহ সারা দেশের সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এলাকা ভিত্তিক কোটায় ভর্তির সুযোগ রাখার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অভিভাবকরা। আগামী বছর থেকে 40% ভর্তির সুযোগ রেখে এই কোটা কার্যকর করা হবে। শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও তা বাস্তবায়নে নানা জটিলতার আশঙ্কা শিক্ষাবিদদের। তবে সীমানা নির্ধারণ সংক্রান্ত সমস্যাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রথম বছর নতুন পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরুর অঙ্গীকার শিক্ষা বিভাগের। ভর্তিযুদ্ধের মাধ্যমে পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সময় উদ্বিগ্ন থাকেন শিক্ষার্থী সহ অভিভাবকরা। সম্প্রতি সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে 40% এলাকা কোটা রাখার সিদ্ধান্তের পর এর নানা দিক নিয়ে পক্ষে বিপক্ষে মত দিয়েছেন অভিভাবকরা। আমি তো ভালো স্কুলে পড়াতে যাচ্ছি, যত দূরেই যাক আমি আমার বাচ্চার ভবিষ্যৎ চাচ্ছি। আরো 10% যদি বাড়ায় দেয় তাহলে আরো ভালো হয়। আমি এখান থেকে ধানমন্ডিতে চলে গেলাম, আমার যানজট প্রচুর, মানে অনেক এলাকায় তো আমাদের অত ভালো স্কুল নাই, যেহেতু একটা ভালো স্কুলের জন্য আমি সারা বছর কোচিং করাইলাম। আগে আমাদেরকে বললে ভালো হতো। এ সিদ্ধান্তে যানজট, কোচিং বাণিজ্য সহ নানা সমস্যার সমাধান হলেও দুর্নীতি সহ নানা প্রতিবন্ধকতা বাড়বে বলেও আশঙ্কা শিক্ষাবিদদের। একটা মানসম্পন্ন যদি শিক্ষা আমরা প্রত্যেকটা স্কুলে না দিতে পারি তাহলে একটা বৈষম্য সৃষ্টি হবে। কিভাবে সে এলাকা নির্ধারিত হবে সেটিও নির্দিষ্ট করতে হবে। সে অভিভাবকরা আসলেই সেই পাড়ায় থাকেন কিনা, নাকি দুর্নীতির মাধ্যমে কোনোভাবে একটা বাসা ঠিকানা দেখিয়ে সেখানে সন্তানদের ভর্তি করছেন, সেই সম্ভাবনা থেকেই যাবে। প্রথম বছর কয়েক ধাপে সীমানা নির্ধারণের জটিলতা কাটিয়ে পরবর্তী বছর থেকে পর্যায়ক্রমে সম্ভাব্য সব সমস্যা সমাধান করা হবে বলে জানালেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। স্কুলের প্রধানরাই নির্ধারণ করবেন তার ক্যাচমেন্ট এরিয়া কোনটি। একাধিক স্কুল করে মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে জমা দিবেন এবং সেক্ষেত্রে যদি তারা কোনো মীমাংসায় না আসতে পারে মাধ্যমিক শিক্ষা অফিসার ইন্টারফেয়ার করবেন। সেক্ষেত্রেও যদি সম্ভব না হয় তাহলে জেলা শিক্ষা অফিসার কাজটি করবে। তবে উন্নত বিশ্বের মতো এমন সিদ্ধান্তের শুরুতেই শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়িয়ে স্কুলগুলোর মান বাড়ানোর তাগিদ শিক্ষাবিদদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টে শ্রীলঙ্কার সলিড এফসিকে 6-1 গোলে হারালো মোহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার পবিত্র আশুরা, এ উপলক্ষে শোক মিছিল, মর্সিয়া, জিকির আসকার ও বয়ান সহ নানা আচার অনুষ্ঠানের প্রস্তুতি চলছে পুরান ঢাকার হোসেনি দালানের ইমামবাড়ায়। 10ই মহরম মানবজাতি তথা মুসলিম সম্প্রদায়ের জন্য ত্যাগের দিন, শোকের দিন। কারবালা প্রান্তরে ইমাম হোসেনের সপরিবারে শহীদ হওয়ার ঘটনাটি হৃদয় বিদারক। সেই শোকবাহ স্মৃতিকে স্মরণ করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও 10ই মহরমে রাজধানীর বিভিন্ন এলাকায় শোক মিছিলের আয়োজনকে ঘিরে প্রস্তুতি চলছে হোসেনি দালানে। কারবালা প্রান্তরের শোকাবহ স্মৃতির স্মরণে মিছিলটিতে থাকে বিভিন্ন প্রতীকী উপস্থাপনা, ধর্মীয় বাণী লেখা পতাকা, অংশগ্রহণকারীদের গায়ে বিশেষ পোশাক আর তলোয়ার খঞ্জর সহ নানা উপকরণ। তাজিয়া ও ঘোড়া এ মিছিলের অন্যতম উপকরণ। আমরা মিছিলে দুলদুল ঘোড়ার পিছনে থাকি, আমাদের কাজ হলো দুলদুল ঘোড়ার পিছনে। অনেকে বইল বলে, কেউ পাইক বলে, তো কেউ কাসেত বলে। এটার কাজ শুধু দৌড়ানো, এই মাজার থেকে ওই মাজার, ওই মাজার থেকে ওই মাজার। আসলে এটা
হলো চিঠি প্রদান করার। সংশ্লিষ্টরা জানান প্রতি বছরই আশুরাকে কেন্দ্র করে 40 দিনের বিশেষ কর্মসূচি থাকে। এ সময়ে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে শুধু মুসলমানরাই নন, ভিন্ন ধর্মের মানুষও আসেন চকবাজারের এই ইমামবাড়ায়। মহররম মাসে মূলত মানত পূরণ করতেই বেশি মানুষের সমাগম ঘটে। মহরমের পয়লা 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ভিড়টা বেশি থাকে। আয়েশা দোয়া চাই, মোনাজাত করি, একটু বসি, জাহাটাত করে চলে যাই। আয়োজকদের দাবি বিপুল সংখ্যক মানুষের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব নিরাপত্তার ব্যবস্থাও করেছেন তারা। 10ই মহরমের দিন সকাল 10:30টায় আবার মিছিল বের হবে। এই মিছিলটা আবার আমাদের পুরাতন রুট যে হোসেনি দালান, বক্সিবাদা এবং লালবাগ দিয়ে আজিমপুর থেকে আমাদের 2 নম্বর ধানমন্ডি লেকে গিয়ে সমাপ্তি ঘোষণা করা হবে। নবী কাঁদছেন, তার মেয়ে ফাতেমা কাঁদছেন, হযরত আলী কাঁদছেন জীবিত অবস্থায়। তো উনার শাহাদাতের পরে আমরা এই দিনটাকে একমাত্র হুসানের জন্য আমরা উৎসর্গ করে দিই। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, পল্টন সহ আরো কয়েকটি স্থানে শোক মিছিলের আয়োজন করা হয়েছে। শুক্রবারও কয়েকটি সড়কে দেখা যায় এরই মহড়া। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে এখন অন্যায়, অবিচার আর অনাচারের দুঃসময় চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পবিত্র আশুরা উপলক্ষে দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক বাণীতে তিনি এই কথা বলেন। এতে খালেদা জিয়া বলেন, এদেশে মানুষের সুবিচার পাওয়ার সম্ভাবনা এখন আর নেই। তাই অন্যায়ের বিরুদ্ধে লড়তে 10 মহরমের আত্মত্যাগের চেতনাকে বুকে ধারণ করে হারানো গণতন্ত্র ফিরে আনার আহ্বান জানান বেগম জিয়া। দেশে ভিন্ন মত পোষণকারীদের উপর অত্যাচার, নির্যাতন চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংগ্রামের মাধ্যমেই দেশের মানুষ তাদের মৌলিক অধিকারগুলো ফিরিয়ে আনবে। প্রয়াত চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের 75তম জন্মদিবস উপলক্ষে শুক্রবার বিকেলে রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। আমরা একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম, তার জন্য লড়াই করেছি 1971 সালে। আজকে দীর্ঘদিন পরে এসে এখন যারা সত্য কথা বলতে চায়, যারা ভিন্নমত পোষণ করতে চায়, তাদেরকে এখানে পুরোপুরিভাবে নির্যাতন, নিপীড়নের, দমনের শিকার করা হয়। বাংলাদেশের মানুষ সব সময় তার অধিকারগুলোকে সংগ্রামের মধ্য দিয়ে আদায় করেছে এবং সেই সংগ্রামের মধ্য দিয়ে আবারও তারা তাদের অধিকারগুলোকে ফিরিয়ে আনবে। এটা ইতিহাস। সেই জন্যই হতাশ হওয়ার কোনো কারণ নেই। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে বিএনপির জামায়াত ছাড়ার যে গুঞ্জন শোনা যাচ্ছে তা দলটির ষড়যন্ত্রের নতুন কৌশল বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আর তাই এর বিরুদ্ধে সোচ্চার হতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের এক আলোচনা সভায় বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী। বিএনপি যেভাবে জামাতের সাথে গাঁটছড়া বেঁধেছে, ষড়যন্ত্র কিন্তু মনে করবেন যে এখন একেবারে তারা চুপ হয়ে গেছে, তারা কিন্তু ষড়যন্ত্র এখনো ষড়যন্ত্র করছে। আজকে পত্রপত্রিকা দেখলাম তারা জামাতের সঙ্গ ত্যাগ করতে যাচ্ছে, এরকম একটা খবর আছে। আমি বিশ্বাস করি না তারা জামাতের সঙ্গ শেষ পর্যন্ত ত্যাগ করবে, এটা বিশ্বাস হয় না। যেই সংবাদ পত্রপত্রিকায় আমরা দেখছি জামাতকে ত্যাগ করবে বিএনপি, আমি বিশ্বাস করি না। যদি জামাতকে ত্যাগ করেও এটা তাদের একটা নতুন কৌশল হবে। জামাতকে ত্যাগ করা যদি করেও এটা তাদের ষড়যন্ত্রের নতুন কৌশল হবে। পার্বত্য চট্টগ্রামে শান্তির প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নোবেল পুরস্কার পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। আর এসব অর্জন ধ্বংসের জন্য একটি মহল যে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে প্রধানমন্ত্রীর দেশি বিদেশি বিভিন্ন অর্জনের উপর আলোকচিত্র প্রদর্শনীতে তারা এই মন্তব্য করেন। যুবলীগ আয়োজিত তোমার কীর্তি মোদের গর্ব শীর্ষক সপ্তাহব্যাপী প্রদর্শনীতে নানা ক্ষেত্রে অবদানের জন্য শেখ হাসিনার অর্জিত বিভিন্ন পদক ও স্মারক গ্রহণের চিত্র প্রদর্শন করা হয়। যে শান্তি আলোচনা আমাদের পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি হয়েছে, শান্তি আলোচনা হয়েছে, শান্তি হয়েছে, এই শান্তি আলোচনার জন্যই শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেওয়া আমরা দাবি করছি। এখান থেকে দাবি করছি শেখ হাসিনাকে নোবেল পুরস্কার ঘোষিত করার জন্য। এই রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে কিন্তু তার পরিবারের একমাত্র বোন ছাড়া সকলকে হারাতে হয়েছে, কিন্তু তারপরেও
তিনি বাংলাদেশকে একটা মর্যাদার আসনে বসানোর যে স্বপ্ন তার থেকে বিচ্যুত হন নাই। এখন আমাদেরও তাকে সহযোগিতা করার সময় এসেছে। বিএনপির রাজনীতি সমালোচনা করে এইচ.এম. এরশাদ বলেছেন, যারা আগুনের রাজনীতি করেছে তারা সেই আগুনেই দগ্ধ হয়েছে। উপজেলা দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় ভবিষ্যতের সব নির্বাচনে তার দল এককভাবে অংশ নিতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। মানুষ মেরে, মানুষ জ্বালিয়ে, বাস পুড়িয়ে ক্ষমতা থাকা যায় না, তার প্রমাণ কিছুদিন আগে দেখেছে। তা নিজেই আগুনে দগ্ধ হচ্ছেন, তার ভবিষ্যৎ আগুনে দগ্ধ হয়ে গেছে। তাই এবার সিদ্ধান্ত নিয়েছি এক লাইন নির্বাচন করবো। যে জনপ্রিয়তা জাতীয় পর্যায়ে আছে, আমাদের এক লাইন নির্বাচন করে যথেষ্ট। মানুষ পরিবর্তন চাচ্ছে, এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মানুষ মুক্তি চাচ্ছে। এবার প্রবাসের খবর। বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ ব্যক্তিগত সফরে লন্ডনে পৌঁছেছেন। সুইজারল্যান্ডের জেনেভার সরকারি সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 2টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইউকে জাতীয় পার্টি সভাপতি মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহেদ আহমদ এবং যুগ্ম সম্পাদক সাইফ রহমান। লন্ডনে অবস্থানকালে রওশন এরশাদের সঙ্গে যুক্তরাজ্যের জাতীয় পার্টির একটি মতবিনিময় সভা হওয়ার কথা রয়েছে। বিরোধী দলীয় নেত্রীর এক সপ্তাহ লন্ডনে অবস্থান করার কথা রয়েছে বলেও জানানো হয় জাতীয় পার্টির পক্ষ থেকে। আগামী 5 নভেম্বরের মধ্যে দেশে ফিরে কাজে যোগ না দিলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন বিদ্যুৎ প্রকল্পে কর্মরত স্পেনের প্রকৌশলী ও কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের 2500-এ পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর জোনাল অফিস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। সিদ্ধিরগঞ্জ সহ বিবিয়ানায় আমাদের একটি কোম্পানি স্পেনের তারা কাজ করছিলেন, তাদের ইঞ্জিনিয়ারদেরকে তারা উইথড্র করেছেন। কিছুদিন আগে আমি স্পেনের রাষ্ট্রদূতকে কলন করেছি, তাকে আমি সময় বেঁধে দিয়েছি, তার কোম্পানিকে সময় বেঁধে দিয়েছি যে আগামী 5 নভেম্বরের মধ্যে তাদেরকে আসতে হবে, ফেরত আসতে হবে এবং আমি তাদেরকে পেনাল্টি করব। এটা কোনো মানে থাকতে পারে না। আমি মনে করি বাংলাদেশে এরকম কোনো ঘটনা ঘটে নাই যে বিদেশিরা নিরাপদ ফিল করবেন না। আর কয়েকদিন পরেই শীতের কুয়াশার চাদরে ঢাকা পড়বে চারিদিক। এরই মধ্যে ধীরে ধীরে উষ্ণতা কমতে শুরু করেছে আর সেই সঙ্গে বেড়েছে নানা ধরনের রোগের প্রাদুর্ভাব। হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে সব বয়সের রোগীদের, তবে সবচেয়ে বেশি দেখা গেছে শিশুদের। এক্ষেত্রে পর্যাপ্ত খাবার গ্রহণের পাশাপাশি বিশ্রামের পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। সাইফুল উদ্দিনের রিপোর্ট। সকাল থেকেই রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে দেখা গেছে রোগীদের ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় দ্বিগুণ হয় শিশু হাসপাতালে। অধিকাংশ শিশু জ্বর, সর্দি এবং ডায়রিয়ায় আক্রান্ত। অনেক জ্বর, ডোজ দিছি, তারপর অ্যান্টিবায়োটিক খাওয়াইছি, 3 বার দেখাই। কাশি আছে, তারপর শরীরে জ্বর আছে, পেটে ব্যথাটা কমছে না। আধা ঘন্টা হয়ে গেছে আসছি, এখন পর্যন্ত সিরিয়াল পাওয়া যাচ্ছে না। শিশুদের পাশাপাশি অন্যান্য বয়সের রোগীদের উপস্থিতিও কম ছিল না। পুষ্টিকর খাবার, পর্যাপ্ত বিশ্রামের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিলেন চিকিৎসকরা। এখন অবশ্য ডেঙ্গুর প্রকোপ চলতেছে। এই সময়টাতে আপনার জ্বর, কাশি, আপার রেসপিরেটরি ইনফেকশন, এই অসুখগুলো সাধারণত আমাদের হসপিটালে আউটডোর প্লাস অনেক সময় জরুরি বিভাগে বেশি থাকে। ঋতু পরিবর্তনের জন্য এই রোগগুলি বেশি বাচ্চারা মারা এই কমপ্লেন নিয়ে আসতেছে আর কি। মিললে ধুলাবালি, ধোয়া তো এখন শীতের জন্য একটু বেশি হবে। এগুলো থেকে যতটুকু সম্ভব একটু মারা যাতে সাবধান থাকতে পারে, জিনিসটা একটু খেয়াল রাখবে। জ্বর হলে একটু শরীর মুছে দেবে একটু কুসুম গরম পানি দিয়ে, আর ছোট বাচ্চাদের নাক পরিষ্কার করে রাখবে। আবহাওয়ার পরিবর্তনে এসব রোগের উৎপাত বাড়লেও এ নিয়ে চিন্তিত না হয়ে সঠিক চিকিৎসার পরামর্শ দিলেন চিকিৎসকরা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। সহজলভ্যতার কারণে প্রতিনিয়তই খাদ্যদ্রব্যের মোড়ক হিসেবে ব্যবহার হচ্ছে পলিথিন, কিন্তু এক্ষেত্রে পলিব্যাগে শিশু খাদ্য সংরক্ষণে রাসায়নিক বিক্রিয়ায় শিশুদের মধ্যে দেখা যাচ্ছে ক্যান্সার এবং রক্তশূন্যতার লক্ষণ। এছাড়া প্রাপ্তবয়স্কদের মধ্যে বাড়ছে উচ্চ রক্তচাপ, আলসার, খাদ্যনালী এবং পাকস্থলীতে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি। চিকিৎসকরা বলছেন, খাদ্য সংরক্ষণ পদ্ধতিতে পলিব্যাগের বিকল্প পদ্ধতি নিয়ে ভাবতে হবে সংশ্লিষ্টদের। পলিথিন নিয়ে সেলিয়া সুলতানার ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন তৃতীয় ও শেষ পর্ব।
যে কোনো ধরনের পলিথিন বা পলিপ্রোপাইলিন জাতীয় ব্যাগ ব্যবহার ও বিক্রি বাজারে নিষিদ্ধ হলেও তা অনেকটাই উপেক্ষিত। ঘরে বা বাইরে যেখানেই হোক খাদ্য সংরক্ষণেও পলিব্যাগ ব্যবহারকেই উপযোগী বলে মনে করেন ক্রেতারা। এটা খুব সহজলভ্য, সহজভাবে নিতে পারি, কিন্তু যদিও নিষিদ্ধ। আগে তো অর্ধেক কাস্টমারের পলিথিন দিতাম, অর্ধেক না দিলেও চলছে। এখন আর চলে না, এখন সবাই পলিথিন। বিভিন্ন খাদ্যদ্রব্যের মোড়ক হিসেবে পলিব্যাগ ব্যবহারের প্রভাব হিসেবে চিকিৎসকরা বলছেন, পলিথিনে থাকা ক্ষতিকর রাসায়নিক ইথিনিল পলিমার দীর্ঘক্ষণ থাকা খাবারে বিষক্রিয়া ঘটার আশঙ্কা থাকে। পলিথিনের ভিতরে কিন্তু যে উপাদান দ্বারা তৈরি, সেখানে রাসায়নিক দ্রব্যাদি রয়েছে। সেগুলা যদি দীর্ঘক্ষণ খাবার সংস্পর্শে থাকে, তাহলে এই রাসায়নিক দ্রব্যগুলো খাবারের সাথে মিশে যেতে পারে এবং সেই খাবার খাওয়ার পরে আলসার হতে পারে, পাকস্থলীতে বা খাদ্যনালীতে ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে। এছাড়া শিশু খাদ্য সংরক্ষণে ব্যবহৃত পলিব্যাগের সাথে খাবার সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক দ্রব্যের বিক্রিয়া বাড়াচ্ছে মরণব্যাধি ক্যান্সারের ঝুঁকি, রক্তশূন্যতায় ভুগছে শিশুরা। এছাড়া শিশুদের হাড়ের বৃদ্ধি ব্যাহত করছে বলে জানান এই শিশু বিশেষজ্ঞ। যে ডিএনএ বা জিনকে বংশের ধারক বলা হয়, বিভিন্ন মানুষের বিভিন্ন বৈশিষ্ট্যের ধারক ও বাহক বলা হয়, এই ডিএনএকে আক্রান্ত করে। কারো ক্ষেত্রে এটা ক্যান্সার হবে, আবার অ্যাপ্লাস্টিক এনিমিয়া একটা রোগ আছে, যেটা হলে রক্ত উৎপন্ন হয় না। চিকিৎসকরা বলছেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তাদের ক্ষেত্রে ঝুঁকির আশঙ্কা বেশি। তাই প্যাকেটজাত দুধ সংরক্ষণে পলিব্যাগের বিপরীতে বিকল্প সংরক্ষণ পদ্ধতির উদ্যোগী দিতে পারে একজন সুস্থ নাগরিক, সুস্থ প্রজন্ম। সিরিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। কাঠের কুঠির শিল্প ভাগ্য বদলে দিয়েছে যশোরের কেশবপুর উপজেলার 4 গ্রামের মানুষের। কাকডাকা ভোর থেকে গভীর রাত অবধি এই গ্রামগুলোতে সব বয়সের মানুষের ব্যস্ত সময় কাটে মোমদানি, ফুলদানি, চুরির আলনা, কলস ও বাটি সহ নিত্য ব্যবহার্য বিভিন্ন সামগ্রী তৈরিতে। আর এ কাজের মাধ্যমে 6 শতাধিক পরিবার এখন স্বাবলম্বী। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও শেখ জালাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 90-এর দশকের শুরুর দিকে কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের এক ব্যক্তি ভারত থেকে শিখে এসে কুটির শিল্পের কাজ শুরু করেন। অল্প দিনেই সফল হন তিনি। তার দেখা দেখি আশপাশের গ্রামগুলোর অনেকেই সময়ের ব্যবধানে জড়িয়ে পড়েন এই শিল্পের সাথে। বিদ্যুৎ আসার পর আমাদের এলাকায় প্রত্যেক ঘরে ঘরে এটা তৈরি হয়। দিনে যা ইনকাম করি 4-5 জন লোকের আমাদের সংসার চলে। এসব কারখানায় ছোট ছোট কাঠের টুকরা দিয়ে তৈরি হচ্ছে বাহারি ডিজাইনের বিভিন্ন সামগ্রী। বছর 10 আগেও অন্যের জমিতে কামলা খাটা মানুষগুলো কুটির শিল্প প্রতিষ্ঠা করে আজ স্বাবলম্বী। বিভিন্ন এলাকায় চালান দিয়ে আমি মোটামুটি বেনিফিট হয়েছি। এখানে উৎপাদিত পণ্য সারা দেশে সমাদৃত হওয়ায় এর সাথে জড়িতদের প্রশিক্ষণ ও ঋণ প্রদান সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন উপজেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা। কুটির শিল্পকে উন্নত করার প্রয়োজনে সরকারের উচ্চ পর্যায়ে কথা বলেছেন। ওয়ার্ল্ড ব্যাংক থেকে প্রতিনিধিরা এসে ইতিমধ্যেই তাদের সঙ্গে যোগাযোগ করে গেছে যে তাদের কুটির শিল্পকে কিভাবে আরো মানোন্নত করা যায়। কেশবপুরের 4 গ্রামে অন্তত 400 কারখানা রয়েছে। এসব কারখানার মালিক, শ্রমিক এবং কাঠ ব্যবসায়ী সহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কমপক্ষে 20,000 লোক জীবিকা নির্বাহ করছেন। সময় সংবাদ, যশোর। প্রয়াত কবি শামসুর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর আয়োজন করে শামসুর রহমান স্মৃতি পরিষদ। শুক্রবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে এই অনুষ্ঠান কবির কবিতা ও জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন অতিথিরা। অনুষ্ঠানে কবি, লেখক, নাট্যকার সহ উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিরা। এ সময় শামসুর রহমানকে আধুনিক কবিতার পথপ্রদর্শক উল্লেখ করে স্মৃতি পরিষদের সভাপতি এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, তার কবিতায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের নানা দিক চমৎকারভাবে প্রতিফলিত হয়েছে। আলোচনা সভা শেষে শামসুর রহমানের বিখ্যাত কবিতা পাঠ করে শোনানো হয়। প্রখ্যাত চিত্রশিল্পী ও ভাস্কর আব্দুর রাজ্জাকের 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগর গবেষণা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হল আলোচনা সভা। শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত অনুষ্ঠানে আব্দুর রাজ্জাকের কর্মজীবন নিয়ে আলোচনা করেন অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক হামিদুজ্জামান খান, স্থপতি খাদেম আলী, অধ্যাপক সমরজিৎ রায়চৌধুরী সহ অনেকে। শিল্পকলায় দীর্ঘ 5 দশক ধরে ঢাকা নগরের বিবর্তনকে অনুসরণ করেছিলেন ভাস্কর আব্দুর রাজ্জাক। নিজের কর্মজীবনে গাজীপুর চৌরাস্তায় বহুল প্রশংসিত ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী, বিমান বাহিনীর সদর দপ্তরে অবস্থিত ভাস্কর্য শাহিন সহ অসংখ্য শিল্পকর্ম নির্মাণ করেন আব্দুর রাজ্জাক। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
যুক্তরাষ্ট্রের টেনেসি স্টেট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন একজন, আহত হয়েছেন আরও দুজন। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 11টায় এই গুলির ঘটনা ঘটে। ন্যাশভিল মেট্রোপলিটন পুলিশ জানায়, জুয়া খেলাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। তবে এতে শিক্ষার্থীরা জড়িত আছে কিনা তা এখনো পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। এ ঘটনায় হামলাকারীকে আটকের জন্য অভিযান চলছে। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনায় 42 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী একটি লরি এবং একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুটি যানবাহনেই আগুন ধরে যায়। স্থানীয়রা জানিয়েছে, যাত্রীবাহী বাসটিতে সবাই বৃদ্ধ ছিলেন। তারা ছুটি কাটাতে যাচ্ছিলেন। তাদের মধ্যে 8 জনকে জীবিত করা সম্ভব হয়েছে, তবে এর মধ্যে 5 জন গুরুতর আহত। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ এক টুইটার বার্তায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এর মধ্যে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজেনুয়েভে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের খবর। প্রথম ম্যাচে হারের ক্ষত পেছনে ফেলে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার সলিড এফসিকে উড়িয়ে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। 2014 লঙ্কান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের 6-1 গোলে হারিয়েছে ঐতিহ্যবাহী সাদা কালো জার্সিধারীরা। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না মোহামেডানের সামনে। কঠিন সমীকরণের এই ম্যাচে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটির গতির সামনে অসহায় হয়ে পড়ে শ্রীলঙ্কার সাবেক পেশাদার লিগ চ্যাম্পিয়নরা। 10 মিনিটে ইব্রাহিমের ক্রস থেকে গোল করে সাদা কালোদের পক্ষে গোল উৎসব শুরু করেন মিডফিল্ডার ফয়সাল মাহমুদ। এর 7 মিনিট পর জীবনের ক্রস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক জনি। 24 মিনিটে অধিনায়ক অরূপের গোল ব্যবধান বড় করে। এর 7 মিনিট পর জীবনের সুযোগ সন্ধানী গোলে এক হালি গোল পূরণ করে মোহামেডান। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে সলিড এফসির পক্ষে একটি গোল পরিশোধ করেন নাইজেরিয়ার স্ট্রাইকার ওলাইয়ামি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফয়সাল মাহমুদের কর্নার থেকে গোল করে সাদা কালোদের আরও এগিয়ে নেয় লেমিন কামারা। 76 মিনিটে মোহামেডানের বড় জয় নিশ্চিত করেন বদলি মিডফিল্ডার হাবিবুর রহমান সোহাগ। এবারে দেশের হকি প্রসঙ্গ। অবশেষে বিদ্যমান সংকটের সমাধান হলো দেশের হকি অঙ্গনে। সমঝোতার মাধ্যমে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন খাজা রহমতুল্লাহ। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন আব্দুস সাদেক। ফেডারেশনের গভর্নিং বডি সভায় আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি হকির চলতি মৌসুমের দল বদলের তারিখও নির্ধারণ করা হয় সভায়। সাধারণ সম্পাদকের পদ ছাড়লেও সহসভাপতির পদ শূন্য থাকায় সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে খাজা রহমতুল্লাহকেও। তবে নতুন করে রদবদল হয়নি অন্য কোনো পদে। এদিকে দায়িত্ব নিয়েই হকির লিগ মাঠে গড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন নতুন সাধারণ সম্পাদক। সেই হিসেবে চলতি মৌসুমে হকির দলবদল 13 ডিসেম্বর শুরু হয়ে চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। এদিকে হকির কমিটির পরিবর্তনের আশায় বিদ্রোহী ক্লাবগুলো চলতি মৌসুমের প্রিমিয়ার লিগে অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। আমাদের একটা ভাইস প্রেসিডেন্ট পদ খালি ছিল। সেই পদে আমরা আমাদের যে জেনারেল সেক্রেটারি আছেন খাজা রহমতুল্লাহ, উনাকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, যে ওখানে যে ভাইস প্রেসিডেন্ট ওনাকে দিয়েছি। আর ওনার যে পদটা খালি হয়েছে জেনারেল সেক্রেটারি হিসেবে, ওনার যে পদটা খালি হয়েছে এই পদে আমাদের সাদেক ভাই ইজ এ ভেরি সিনিয়র পারসন। উনি এর আগেও জেনারেল সেক্রেটারি ছিলেন এখানে, উনি রাজি হয়েছেন। এখন উনি এই পদটা পূর্ণ করেছেন। বিপিএল এর তৃতীয় আসরকে জাতীয় দলের ডাক পাওয়ার মাধ্যম হিসেবে দেখছেন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা। পাশাপাশি এবারের দলগুলো শক্তিমত্তার দিক থেকে ভারসাম্যপূর্ণ থাকায় জমজমাট লড়াই হবে বলেও মনে করছেন তারা। তাই নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছেন বিপিএল এর দলে জায়গা পাওয়া ক্রিকেটাররা। প্রায় 3 বছর পর আবারও পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর। সেই লক্ষ্যে ক্রিকেটারদের দলভাগ্য নির্ধারিত হয়ে গেছে প্লেয়ার বাই চয়েস বা লটারির মাধ্যমে। শর্ট ভার্সনের ক্রিকেটের এই জমজমাট আসর প্রতিটি ক্রিকেটারের জন্য নিজের যোগ্যতা প্রমাণের বড় একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করায় ক্রিকেটারদের লক্ষ্য আসরের স্পটলাইটের আলোয় আলোকিত হওয়ার।
তাই জাতীয় দলের নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করতে নিজের সেরাটা দিতে মুখিয়ে থাকার কথা জানালেন বিপিএল এ দল পাওয়া ক্রিকেটাররা। শর্টার ভার্সন হোক, তারপর 50 ওভার ম্যাচ বা লঙ্গার ভার্সন যেটাই হোক, সো সেটাও এবার সেই রকম প্ল্যানিং আছে যে ট্রাই করব যে বেস্টটা খেলার জন্য। সবকিছু দিয়ে চেষ্টা করছি হার্ট অ্যান্ড সোল যাতে বাংলাদেশ টিমে ফিরে আসি, এবং বিপিএলটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম প্লেয়ারদের জন্য। দুইবারের থেকে এবার একটু আমার মনে হয় গোছানো হবে, তো আশা করব যে অবশ্যই ভালো বিপিএল হওয়ার আশা তো অবশ্যই থাকবে। এদিকে বিগত দুটি আসরে ক্রিকেটারদের পাওনা দিতে ফ্রাঞ্চাইজিগুলো দেরি করলেও এবারে ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপে অনেকটাই নিশ্চিন্ত খেলোয়াড়রা। পাশাপাশি দল নিয়েও সন্তুষ্টির কথা জানালেন কোচ ও খেলোয়াড়রা। অ্যাজ এ ক্রিকেট হিসেবে সবসময় কিন্তু যে পেমেন্ট যেটা বললেন যে পেমেন্টের ব্যাপার বোর্ড এটা একটা অপরচুনিটি বানিয়ে নিয়েছে, যে দায়িত্ব নিয়েছে, টোটালি রেসপন্সিবিলিটি নিয়েছে। সো সেটা নিয়ে কখনোই আমার মনে এরকম কোনো দিনও কাজ করতো না, বাট যে আমার কাজটা হচ্ছে খেলা। 2020 খেলা, এবং এটার অনেক চ্যাম্পিয়ন টিম বানায়, তারপরে রেজাল্ট হয় না। প্লেয়াররা কিভাবে পারফর্ম করলো, কোচিং স্টাফরা কিভাবে প্লেয়ারদের হ্যান্ডেল করলো, এগুলো অনেক কিছু ডিপেন্ড করে। তো আসলে এখনই কিছু বলা ঠিক না, তারপরে আমি আমাদের টিমরে এগিয়ে রাখবো। বিপিএল এর তৃতীয় আসরের পর্দা উঠবে 3রা নভেম্বর। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের দুর্গোৎসব। ভক্তদের উৎসবে মাতিয়ে ফিরে গেলেন দেবী দুর্গা। মিরপুরে পুলিশ হত্যায় জামায়াত শিবিরের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ মিলেছে, জানালেন আইজিপি। এখনো আটক হয়নি হত্যাকাণ্ডের মূল হোতা। কক্সবাজার থেকে সাবেক ইউপি সদস্য সহ 3 জনকে অপহরণ করে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি, উদ্ধারে পুলিশের অভিযান। সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এলাকা ভিত্তিক ভর্তির সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া, বাস্তবায়নে জটিলতার আশঙ্কা, কার্যক্রম শুরুর অঙ্গীকার শিক্ষা বিভাগের। এবং শনিবার পবিত্র আশুরা, কারবালার শোকাবহ ঘটনা স্মরণে পালিত হবে তাৎপর্যপূর্ণ দিনটি। রাজধানীর হুসেনি দালানে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলের আয়োজন। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বর। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বর। আর সঙ্গে থাকুন সময়।